আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতু। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি 2D অ্যানিমেশনের দ্বিতীয় পর্বে। আজকের এই পর্বটাতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাডোবি অ্যানিমেটেড সফটওয়্যারটা কিভাবে নতুন একটি ডকুমেন্ট সেট আপ করতে হয় এবং নতুন ডকুমেন্ট সেট আপ করার পর এর যে ইন্টারফেসটা আসবে সেই ইন্টারফেস নিয়ে বিস্তারিত আলোচনা। পাশাপাশি আমরা এর আন্ডারে যে টুলসগুলো রয়েছে সে টুলসগুলো নিয়েও কথা বলার চেষ্টা করব। দেখি আল্লাহ ভরসা কতদূর কি করা যায়। তো আশা করি আপনারা সবাই আমার প্রথম পর্বটা দেখেছেন। যদি প্রথম পর্বটা দেখে থাকেন সেখানে আমি দেখিয়েছি কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারে অ্যানিমেটেড সফটওয়্যারটিকে ইনস্টল করে ব্যবহার করবেন। যদি আপনারা সেই ভিডিওটা না দেখে থাকেন ওই ভিডিওটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, পাশাপাশি কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। সেখানে ক্লিক করে আগে সেই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য এই ক্লাসটা করা অনেক সুবিধা হবে। তো চলুন কথা না বলে শুরু করি। তো আমি মনে করে নিচ্ছি সবাই আপনারা আপনাদের কম্পিউটারে অ্যাডোবি অ্যানিমেটেড সফটওয়্যারটা আপনাদের কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী ইনস্টল করে ফেলছেন। এখন আমাদেরকে কাজ করতে হবে। তো কাজ করার জন্য অবশ্যই প্রথমে আমাদের অ্যাডোবি অ্যানিমেটেড যে সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারটিকে ওপেন করতে হবে। তো তার জন্য আমি আমার স্টার্ট বারে ক্লিক করলাম। এখান থেকে অ্যাডোবি অ্যানিমেটেড আমি 2023টা ইউজ করতেছি এবং আমি এটাই আপনাদেরকে দিয়ে দিয়েছি। যদি আপনারা এটা ইউজ করে থাকেন তাহলে এটা ইউজ করতে পারেন, অথবা যদি অন্য কোনো ইউজ করে থাকেন অন্য কোনো ভার্সন আপনাদের কম্পিউটার কনফিগারেশন অনুযায়ী সেটাকে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর আমাদের সামনে আমাদের ইন্টারফেসটা এমন আসবে। অনেক সময় হোম স্ক্রিনটা আমাদের সামনে আসে, অনেক সময় আসে না। যদি হোম স্ক্রিনটা আপনার সামনে চলে আসে তাহলে কেমন লাগবে দেখতে, আর যদি না আসে সেটা কেমন লাগবে দেখবে আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো যদি এরকম চলে আসে তাহলে আপনার কিবোর্ড থেকে Ctrl+N বা ফাইল থেকে নিউ ক্লিক করতে পারেন। তো দেখেন প্রথমে যে অপশনগুলো রয়েছে এগুলো নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন একটা বাড়ির মতো আইকন, এটাকে বলা হয় হোম বাটন। এখানে যদি আমরা ক্লিক করি, যখন আমরা ডকুমেন্টের ভিতরে থাকবো আর কি, নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার পর যদি আরেকটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা এই হোম বাটনে ক্লিক করলে হোম স্ক্রিনে চলে আসতে পারবো। এবং ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, এখানে যে লেখাগুলো দেখতেছেন এগুলোকে বলা হয় মেনু বার। এবং এই মেনু বারে যখন ক্লিক করব দেখেন এই মেনু বারের আন্ডারে কিন্তু আরও অনেক সাব মেনু রয়েছে। প্রত্যেকটা সাব মেনুর কাজ কিন্তু আলাদা আলাদা। তো আমরা যখন প্রজেক্ট নিয়ে কাজ করব তখন এই টুলসগুলো আমাদের প্রয়োজন পড়বে। শুধুমাত্র উইন্ডোজ যে মেনুটা রয়েছে এই মেনুটার কাজগুলো একটু আলাদা। এখানে যে অপশনগুলো দেখতে পাবেন এগুলোকে বলা হচ্ছে এক একটা প্যানেল। এই প্যানেলগুলো কাজ হচ্ছে আমরা যে ডিজাইনটা করব বা আমরা যে অ্যানিমেশনটা করব সেটাকে খুব দ্রুত যেন আমরা করতে পারি, সেটাকে খুব দ্রুত যেন কাস্টমাইজ করতে পারি, তার বিভিন্ন সেটিংস নিয়ে মূলত আমরা এখান থেকে আমাদের হাতের লাগালে এগুলোকে নিয়ে রাখতে পারি। এই জন্য এটাকে বলা হচ্ছে প্যানেল। আর যে কোনো ধরনের প্রবলেম যদি হয় আপনার সেক্ষেত্রে আপনি এখানে সফটওয়্যার হেল্প সেন্টার রয়েছে, এখান থেকে হেল্প নিতে পারেন। আর হাতের ডান দিকে সবার উপরের দিকে এখানে হচ্ছে মিনিমাইজ, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে সফটওয়্যারটা আমাদের মিনিমাইজ হয়ে ডেস্কটপের যে এরিয়াটা রয়েছে নিচের দিকে যেটাকে টাস্ক বার বলা হয় এখানে চলে আসবে। আবার আইকনের উপরে ক্লিক করলে এটা কিন্তু বড় হবে। এরপরে যেটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে রেস্টোর ডাউন। সফটওয়্যারটাকে আপনি একটু ছোটো বড় করতে চান, যেমন এটাকে ছোটো হয়ে গেছে এটাকে আপনি আরও একটু ছোটো করে নিতে পারেন, এইভাবে ছোটো করতে পারেন আপনি স্ক্রিনের সাথে। ঠিক আছে, এটা হচ্ছে রেস্টোর ডাউন। আবার যদি ফুল স্ক্রিন করে নিতে চান তাহলে আবার এখানে ক্লিক করেন, আবার ফুল স্ক্রিন হয়ে যাবে। দেন সর্বশেষ রয়েছে এখানে ক্লোজ বাটন, এখানে ক্লিক করলে আমরা এই অ্যাডোবি অ্যানিমেটেড যে প্রোগ্রামটার ভিতরে এখন রয়েছে এই প্রোগ্রামটা থেকে আমরা বের হয়ে আসব। তো মোটামুটি এ হচ্ছে উপরের অংশটার আলোচনা। এবারে আমরা প্রথমত কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করতে পারি বা ফাইল মেনুতে ক্লিক করব, ফাইল থেকে নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করার পরে আমাদের এখানে এই ধরনের একটা ইন্টারফেস আসবে যেটাকে আমরা ডকুমেন্ট সেটআপ ইন্টারফেস বলতে পারি। এই ইন্টারফেসটা যখন আসবে উপরের দিকে এখানে বেশ কিছু ক্যাটাগরি দেখতে পাবেন। আমরা যে অ্যানিমেশন নিয়ে কাজ করব সেই অ্যানিমেশনের উপরে আমাদের ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দিতে হবে। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন ক্যারেক্টার অ্যানিমেশন। আমরা যেহেতু 2D অ্যানিমেশনগুলো শিখব, বিভিন্ন ধরনের ক্যারেক্টারকে কাস্টমাইজ করে একটা গল্পে রূপান্তর করব বা যে কোনো ধরনের গল্প তৈরি করতে পারি আমরা ক্যারেক্টার অ্যানিমেশনের মাধ্যমে। তো যেহেতু আমরা ক্যারেক্টার নিয়ে আলোচনা করব এই জন্য অবশ্যই আমাদের ক্যারেক্টার মেনু থেকে যে টেমপ্লেটগুলো দেওয়া রয়েছে, যেমন এখানে এইচডি, ফুল এইচডি, 4K, স্ট্যান্ডার্ড, এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে আমাদের কাজ করতে হবে। পাশাপাশি আপনারা যদি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করেন সেই সোশ্যাল মিডিয়ার কিছু টেমপ্লেট এখানে দেওয়া আছে, মানে সাইজ দেওয়া আছে।
এই সাইজগুলো নিয়েও আপনারা কাজ করতে পারেন। যেমন ফেসবুকের ভিডিওর জন্য যে সাইজগুলো দরকার, টুইটারের জন্য, ইউটিউবের জন্য যে দরকার, সেগুলো এখানে দেওয়া আছে। পাশাপাশি যদি আপনি গেমিং নিয়ে কাজ করেন, গেমিংয়ের কিছু টেমপ্লেট দেওয়া আছে, এই টেমপ্লেটগুলো সিলেক্ট করে দিলে হয়ে যাবে। ফোনের টেমপ্লেট রয়েছে, ডেস্কটপে রয়েছে, মোবাইলে রয়েছে, সব কিছু টেমপ্লেট এখানে দেওয়া আছে। এডুকেশন ক্যাটাগরিতে সেম ওয়েতে আমাদের কিছু টেমপ্লেট দেওয়া আছে, অ্যাডের জন্য কিছু টেমপ্লেট দেওয়া আছে, ওয়েবের জন্য কিছু টেমপ্লেট দেওয়া আছে। যদি আপনি ওয়েবের জন্য কোনো অ্যাড ডিজাইন করেন, যেমন দেখবেন যে আমরা যখন ইউটিউবে ঢুকি, ইউটিউবের উপরে বা বাম দিকে ছোট ছোট কিছু অ্যাড শো করায়, বা যখন আপনি অন্য কোনো ওয়েবসাইটে ঢুকবেন যেগুলো মনিটাইজেশন অন করা রয়েছে, সেই ওয়েবসাইটগুলোতে দেখবেন বিভিন্ন ধরনের অ্যাড আসে। তো অ্যাডের টেমপ্লেটগুলো আপনি চাইলে এখান থেকে অ্যাড ক্যাটাগরি থেকে বা ওয়েব টেমপ্লেট থেকে তৈরি করে নিতে পারেন। আর যদি আপনার নিজস্ব একটা কাস্টমাইজ করা সাইজ দিতে চান, সেক্ষেত্রে আপনি অ্যাডভান্সে ক্লিক করবেন। তাহলে এখান থেকে আপনি আপনার মতো করে এখানে বেশ কিছু ক্যাটাগরি রয়েছে, যেমন এখান থেকে HTML রয়েছে, তারপর হচ্ছে অ্যাকশন স্ক্রিপ্ট রয়েছে, AR ফর ডেস্কটপ রয়েছে, AR ফর ISO রয়েছে, এখানে অনেক ধরনের ক্যাটাগরি আরও রয়েছে, এগুলো নিয়ে কাজ করতে পারেন। তো এগুলো যেহেতু আমাদের এখন দরকার নেই, যারা ডেভেলপার, যারা বিভিন্ন ধরনের অ্যাপ ডেভেলপ করে থাকে বা ওয়েবসাইট ডেভেলপ করে থাকে, তাদের জন্য মূলত এই ক্যাটাগরিতে বেশি কাজে লাগে। তো আমরা যেহেতু 2D অ্যানিমেশন শিখবো, ক্যারেক্টার রিলেটেড যেহেতু আমাদের কাজগুলো, সেক্ষেত্রে আমরা ক্যারেক্টার অ্যানিমেশনে ক্লিক করে আমাদের ডকুমেন্টটাকে তৈরি করে নেব। এবং নিচের দিকে দেখবেন আপনাদের এখানে কিছু স্যাম্পল দেওয়া থাকবে, যে এগুলো যখন আমরা ব্যবহার করব, মানে 2D অ্যানিমেশনগুলো আসলে কেমন হয়ে থাকে। এই যে যেমন দেখতে পাচ্ছেন এখানে একটা কার্টুনের মতো অ্যানিমেশন করতেছে, এই যে দেখতে পাচ্ছেন এটা। তো এগুলো ক্লিক করে কিন্তু আপনি দেখতে পারেন, যে ওপেন করে আপনি দেখতে পারেন যেগুলো কেমন হয় অ্যানিমেশনগুলো। তো আমরা এগুলো পরে দেখবো, এখন এগুলো দেখা দরকার নেই আমাদের, আপনার চাইলে ওপেন করে দেখতে পারেন। তো আমরা যেহেতু ইউটিউব, ফেসবুক এগুলোকে ফোকাস করে আমাদের অ্যানিমেশনের ভিডিওগুলো তৈরি করব এবং এগুলোতে আপলোড করে আমরা আমাদের চ্যানেল বা পেজ যেটাই বলুন এখানে মনিটাইজ করে ইনকাম করার চেষ্টা করব, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এখানে ফুল এইচডি নিয়ে কাজ করতে হবে। আপনি চাইলে 4K নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে সবচাইতে ভালো হবে যদি আপনার কম্পিউটারের কনফিগারেশন হাই হয়, তাহলে আপনার 4K নিয়ে কাজ করবেন। আর যদি মোটামুটি চলার মতো হয়, তাহলে আপনার ফুল এইচডি নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা আশা করি হবে না। আমি আমার প্রত্যেকটা কাজ ফুল এইচডি নিয়েই করি। তো আমি ফুল এইচডিতে সিলেক্ট করে দিলাম, তারপরে ক্রিয়েট বাটনে ক্লিক করে সম্পূর্ণ নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিব। যখনই নতুন ডকুমেন্ট ক্রিয়েট করব, তখন কিন্তু এই ধরনের ইন্টারফেসটা আসবে। তো আমার এখানে যেভাবে আসে হুবহুব যে আপনার ওখানে এমনটাই আসবে, এমনটা কিন্তু নাও হতে পারে। বিশেষ করে যে টাইমলাইন নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই টাইমলাইনটা হয়তো আপনাদের উপরের দিকে থাকতে পারে। এটা আমার যেমন নিচের দিকে আসে, এটা কিন্তু আমার সেটিং করা, এই টেমপ্লেটটা আমার সেটিং করা, যার কারণে কিন্তু এটা নিচের দিকে আসে। আপনাদের হয়তো এটা উপরের দিকে থাকবে। আমি একটু দেখাই দিই আপনাদেরকে, তাহলে হয়তো বিষয়গুলো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। যে এইভাবে উপরের দিকে থাকতে পারে, নিচের অংশটা ফাঁকা থাকতে পারে, এইভাবে থাকতে পারে। সরি, এটাকে আমি এটার সাথে অ্যাডজাস্ট করে দিব এবং এটাকে আমি এখানে ফিট করে দিচ্ছি আগে। এই যে এইভাবে থাকতে পারে। যদি এইভাবে থাকে, আমি আমার কাজের সুবিধার জন্য আমি টাইমলাইনটা কিন্তু সবসময় যেন নিচের দিকে রাখি, আর ওয়ার্ক স্পেস বা ডকুমেন্ট সেটআপের অংশটাকে আমি উপরের দিকে রাখি। তো আমি প্রথমে এটাই দেখাচ্ছি যে টাইমলাইনটাকে কীভাবে সেট করবেন আপনারা। জাস্ট টাইমলাইনটাকে ধরে ড্রাগ করে নিচের দিকে নিয়ে আসবেন। যখন নিচে একটা নীল দাগের মতো আসবে, তখন ছেড়ে দিবেন, তাহলে নিচের দিকে টাইমলাইনটা চলে আসবে। এবং এটার সাথে আউটপুটটা যেহেতু সম্পর্কযুক্ত, এই জন্য আউটপুটটাকে ধরে আমি এই টাইমলাইন লেখাটার পাশে যে ছোট্ট একটা দাগের মতো দেখতে পাচ্ছেন, এখানে যখন নিয়ে যাব, যখন এই নীল দাগ শো করাবে তখন ছেড়ে দিব, তাহলে এই আউটপুটটা আমাদের এখানে চলে আসবে। তাহলে টাইমলাইন এবং আউটপুট দুইটা আমার এখানে চলে আসলো। তো নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার পর এই ধরনের ইন্টারফেসটা আসবে অ্যাডোবি অ্যানিমেটেডে। এখন আমি যদি হোম বাটনে ক্লিক করি, দেখেন এখন হোম বাটনে ক্লিক করতেছি, এখন কিন্তু হোমের যে ইন্টারফেসটা এখন কিন্তু আসতেছে। প্রথমে কিন্তু হোমের ইন্টারফেসটা আমার আসেনি। তো অনেকের হয়তো বা প্রথমেও আসতে পারে বা পরেও আসতে পারে। তো যদি এইভাবে আসে, যেমন নিউ ক্রিয়েট নিউতে ক্লিক করলে নতুন ডকুমেন্ট করার জন্য আবার এই সেম ডকুমেন্টে আমাদের আসবে, যেটা আমরা একটু আগে দেখলাম, ওই জিনিসটাই আসবে এখান থেকে। তারপরে এখান থেকে যদি আমরা এই টেমপ্লেটগুলো সিলেক্ট করে দিই, এটা আসবে, অথবা এখান থেকে যদি আমরা মোর প্রিসেটে ক্লিক করি, ওই আগের টেমপ্লেটটাই আসবে। এখান থেকে আমরা নতুন করে আমাদের সফটওয়্যারে বা আমাদের ডকুমেন্টের যে সেকশনটা সেটিংটা, সেটা এখান থেকে নিয়ে নিতে পারি। আর এখানে যদি একটা নতুন জিনিস আছে, সেটা হচ্ছে ওপেন মানে হচ্ছে, মনে করেন আপনি এখন কিছু কাজ করে ফেলছেন আপনার সফটওয়্যারের মধ্যে, ওটাকে সেভ করে রাখছেন, আপনি পুনরায় সেটাকে ওপেন করে ব্যবহার করতে চাচ্ছেন, সেটা নিতে পারেন। অথবা কোনো ছবিকে যদি ওপেন করতে চান বা কোনো ফাইলকে যদি ওপেন করে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে ওপেন ক্যাটাগরিতে ক্লিক করলে আপনাদের ফাইল কোথায় আছে সেটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দিয়ে জাস্ট নিয়ে যেতে হবে। যেহেতু আমার এখানে এর মধ্যে কোনো ফাইল নাই, সেই জন্য কিন্তু নিয়ে যেতে পারতেছি না। এখানে দেখতে হচ্ছে ফাইলের যে ফরম্যাটগুলো, এখান থেকে আমরা এই ফাইলের ফরম্যাটগুলো কিন্তু নিয়ে যেতে পারবো। ওকে, যেটা আমরা পরে দেখবো। তো আমি এখান থেকে আবার হোমে ক্লিক করলে একটু ব্যাকে চলে আসবো।
আমি একটু ব্যাকে আসি, এখানে অ্যানিমেটেডে ক্লিক করলে আবার এখানে ব্যাকে চলে আসবে, আর হোমে ক্লিক করলে কিন্তু আমরা হোম ক্যাটাগরিতে থাকবো। ঠিক আছে, আমি অ্যানিমেটে ক্লিক করলাম, এই টেমপ্লেটে চলে আসলাম। এখন আমরা প্রথমত এর যে অপশনগুলো রয়েছে এগুলো নিয়ে একটু আলোচনা করতেছি, তারপরে আমরা এই টুলগুলো নিয়ে আলোচনা করব। যেন প্রথম দিকে আমি আপনাদেরকে বলেছিলাম যে উপরের দিকে যে ফাইল, এডিট, ভিউ এই যে অপশনগুলো রয়েছে এগুলো কিন্তু এক একটা মেনু বার বলা হয়, এবং এই মেনু বারগুলোর ভিতরে কিন্তু অনেক ধরনের সাব মেনু রয়েছে। এগুলো আমরা যখন প্রজেক্ট বাই প্রজেক্ট কাজ করব তখন কোনটা কী কাজে লাগে সেগুলো দেখব। এখন এগুলো নিয়ে আমি কোনো কিছু বলতেছি না, ওকে। শুধুমাত্র উইন্ডোজ মেনুটা নিয়ে আজকে আমরা কাজ করব এবং পাশাপাশি টুল প্যানেলটা নিয়ে কাজ করব। এবং হাতের ডান দিকে দেখেন এখানে আরও কিছু অপশন চলে আসে। আগে কিন্তু আমরা এই তিনটা অপশন দেখতে পেয়েছিলাম, মিনিমাইজ, রেস্টোর ডাউন এবং হচ্ছে ক্লোজ। এখানে আরও দুইটা অপশন আছে, একটা হচ্ছে কুইক শেয়ার অ্যান্ড পাবলিশ। অর্থাৎ আমরা যখন এখানে একটা প্রজেক্ট রেডি করে ফেলবো বা একটা অ্যানিমেশন যখন কমপ্লিট করে ফেলবো সেই অ্যানিমেশনটাকে তো আমাদের সেভ করতে হবে। তো আপনি চাইলে সরাসরি আপনার কম্পিউটারে সেভ করতে পারেন, পাশাপাশি আপনি চাইলে সেই ফাইলটাকে আপনি আপনার অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে যেমন ইউটিউব, ফেসবুক, এখান থেকে সরাসরি মানে এই সফটওয়্যারের মাধ্যমে সরাসরি সেখানে আপলোড করে শেয়ার করতে পারেন। এই কাজটা কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। এই জন্য এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এই অংশটাতে ক্লিক করলাম, দুইটা অপশন আছে, একটা হচ্ছে শেয়ার, সোশ্যাল শেয়ার, আর একটা হচ্ছে পাবলিশ। পাবলিশে ক্লিক করলে আমরা এই যে অ্যানিমেশনটা করতে সেটা কী আকারে সেভ করব, গিফ আকারে নাকি ভিডিও আকারে। অবশ্যই আমরা ভিডিও আকারে সেভ করতে হবে, তাহলে ভিডিও ক্যাটাগরিতে সিলেক্ট করে দিব। আর আমি যদি এখান থেকে সোশ্যাল শেয়ারে ক্লিক করি তো এখানে দেখেন টুইটার রয়েছে, ইউটিউব রয়েছে, এখান থেকে আরও কিছু ওয়েবসাইট আসে। যখন আপনি এটাকে প্রিমিয়াম অ্যাক্সেস নিয়ে নেবেন এই সফটওয়্যারে তখন সেগুলো আসবে, লগ ইন করে নিলে আসবে, অন্যথা কিন্তু এটা অনেক সময় আসে না। ঠিক আছে, তারপর দুইটা আসে, এখানে দুইটা থেকে আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। তো এটা এখন যত দরকার নেই, এটা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করতেছি না, যখন আমরা পাবলিশ করবো তখন আলোচনা করব। এরপর এখানে একটা আছে ওয়ার্ক স্পেস, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, বিশেষ করে যারা নতুন ডিজাইন শিখতেছেন তাদের জন্য। তো দেখেন আমার এখানে যে ইন্টারফেসটা আছে এখন আমি এটাকে একটু এলোমেলো করে দিচ্ছি। ধরুন আমি এটাকে এখানে রাখলাম, এটাকে এখানে রাখলাম, তারপরে এটাকে আমি এদিকে রাখলাম, মানে এলোমেলো হয়ে গেছে সব কিছু আমার। এটাকে এদিকে দিলাম, এটাকে এদিকে দিলাম, মানে উল্টা পাল্টা হয়ে গেছে সব কিছু। এখন এটাকে আমি ঠিক করবো কীভাবে? ঠিক করার জন্য আমি যদি এখানে ক্লিক করি, এখান থেকে দেখেন বেশ কিছু আমাদের প্রিসেট দেওয়া আছে, বা ডকুমেন্ট সিলেক্ট করার জন্য যে প্যানেলগুলো দরকার, আমরা যখন যে ক্যাটাগরিতে কাজ করব সেই ক্যাটাগরির উপরে কিছু টুলস দেওয়া আছে, সেগুলো আমি সিলেক্ট করে দিলে হয়ে যাবে। যেমন আমি যদি ডেভেলপার, একটু আগে আপনাদের বললাম, যদি আমরা ডেভেলপার হয়ে থাকি, আমরা যদি ওয়েবসাইট বা অ্যাপ নিয়ে কাজ করি, তাহলে আমাদের যে টুলসগুলো সবচেয়ে বেশি প্রয়োজন সেগুলো কিন্তু আমাদের সামনে নিয়ে আসবে। যদি আমি এখান থেকে ডেভেলপার টুলে বা ডেভেলপার যে সেকশনটা রয়েছে বা এর যে ওয়ার্ক স্পেসটা রয়েছে যদি এটাতে ক্লিক করি, তাহলে দেখেন ডেভেলপারের জন্য যে টুলসগুলো বেশি দরকার সেগুলো আমাদের সামনে ঠিক সুন্দরভাবে গোছানোভাবে দিয়ে দিয়েছে। এরপরে দেখেন আপনি যদি ডিজাইনার হয়ে থাকেন, আপনার যদি ডিজাইন রিলেটেড কোনো প্রজেক্ট তৈরি করার প্রয়োজন পড়ে, ধরেন আপনি একটা ক্যারেক্টার ডিজাইন করবেন, তখন যে জিনিসগুলো দরকার হবে আপনি যে ডিজাইনারে ক্লিক করেন তখন সেই টুলসগুলো আপনার সামনে সুন্দরভাবে শো করাবে, যে কোন দিকে কোনটা আছে না আছে সুন্দরভাবে দেখতে পাবেন। আর আপনি যদি একেবারে বেসিক লেভেলের হয়ে থাকেন, কোনো কিছু যদি আপনার জানা না থাকে, তাহলে আমি যদি এখানে দেখেন বেসিকটাতে ক্লিক করি, দেখবেন এটা কিন্তু এলোমেলোই আছে, এটা কিন্তু এখন পর্যন্ত ঠিক হয়নি। তো এটাকে যদি আমরা ঠিক করতে চাই, যে ধরে আমরা কাজ করতে গিয়ে সফটওয়্যারের যে সেটিংসটা আমাদের এলোমেলো হয়ে গেছে, এটা কীভাবে ঠিক করব? এটাকে ঠিক করার জন্য আমরা চলে যাব উইন্ডোজ মেনুতে, উইন্ডো মেনু থেকে নিচের দিকে আসবে ওয়ার্ক স্পেসে। ওয়ার্ক স্পেসে আসার পরে এখান থেকে দেখেন রিসেট বেসিক নামে একটা অপশন দেওয়া আছে, আমি যদি রিসেট বেসিকে ক্লিক করি, তারপর এখান থেকে ইয়েসে ক্লিক করি, দেখবেন যে সফটওয়্যারটা আগে যেভাবে ছিল ঠিক ওই সেকশনে আমাদেরকে নিয়ে যাবে এবং ওইভাবে আমরা সুন্দরভাবে দেখতে পাবো। তো এটা হচ্ছে মূলত আমাদের নর্মাল একটা বিষয়। যদি আপনি কোনো কারণে আপনার প্রিসেটগুলোকে এলোমেলো করে ফেলেন, সেটাকে কিভাবে ঠিক করবেন, সেটা হচ্ছে উইন্ডো মেনু থেকে ওয়ার্ক স্পেস, দেখেন এখানে যে ক্যাটাগরিতে থাকবে সেটা এখানে সিলেক্ট থাকবে, দেন এখান থেকে শুধু রিসেটে ক্লিক করবেন, অটোমেটিক ঠিক হয়ে যাবে। এরপরে দেখেন এখানে যে জিনিসগুলো আছে এগুলো মধ্যে আছে এক একটা প্যানেল। এখন এই প্যানেলগুলো বাইরে কিন্তু আপনি আরও প্যানেল নিয়ে আসতে পারেন, তার জন্য উইন্ডোতে ক্লিক করতে হবে। এখান থেকে ধরুন আমরা অ্যাকশনটা দরকার, আমি যদি অ্যাকশনে ক্লিক করি এই যে অ্যাকশনের প্যানেলটা কিন্তু চলে আসবে, এবং এটা আপনি কোথায় রাখবেন এটা আপনি সুন্দর করে এখানে মডিফাই করে রাখতে পারেন। ধরেন আমি এখানে এটা কাছে রাখবো, এখানে সিলেক্ট করে দিলাম, এটা এখানে চলে আসবে। আবার যদি আমি এটাকে একটু বাইরে রাখতে চাই, এটা এখানে রাখলাম, এটা এখানে চলে আসলো, প্রপার্টিসটা এখানে দিলাম, এখানে আসলো। আবার যদি আমি এখানে আলাদা একটা সেকশন তৈরি করতে চাই, আমি চাচ্ছি যে এই জিনিসগুলো এখানে থাকবে, এখানে আলাদা আরেকটা সেকশন হবে, সেক্ষেত্রে এটাকে ধরে আমরা এর পাশে নিয়ে যাবো, তখন একটা নীল জায়গা আসবে, তখন ছেড়ে দিব, এখানে আরেকটা সেকশন তৈরি হবে। দেন এটাকে আমি একটু ছোটো করে দিচ্ছি, দেন এখান থেকে আমি ধরেন আউটপুটটা নিয়ে যাচ্ছি, আউটপুটটা সিলেক্ট করলাম, আউটপুটটা তো আমাদের নিচের দিকেই আছে,
এরপর আমার এখানে এলাইনটা দরকার, এলাইনে ক্লিক করলাম, এলাইনটা কিন্তু এখানে আনা আছে অলরেডি। তো যেগুলো টিকমার্ক দেওয়া আছে এগুলো কিন্তু অলরেডি আপনার আনা আছে, আর যেগুলো টিকমার্ক দেওয়া নেই সেগুলো কিন্তু নাই। তো আমি এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করলাম, ট্রান্সফর্মটা আসলো, এটাকে ধরে নিয়ে যাচ্ছি আমি। ধরে এটাকে আমি এই জায়গায় রাখবো, এখানে রাখলাম, এবং এটাকে আমি ছোটো করে দিচ্ছি, এটা অনেক বড় হয়ে গেছে, এইভাবে ছোটো করে দেওয়া যাবে, ছোটো হয়ে গেছে। তো দেখেন সবগুলো কিন্তু আমি আলাদা আলাদা করে নিতে পারতেছি, তাই না? তো এইভাবে আপনারা ইচ্ছামতো প্যানেল এখানে নিয়ে আসতে পারেন, যখন যেটা প্রয়োজন হবে সেগুলো নিয়ে আসবেন, আর যখন যেটা প্রয়োজন হবে না সেগুলো এখান থেকে বাদ করে দিবেন। তো আমি এখান থেকে সব কিছু রিসেট করে দিচ্ছি, জাস্ট এখানে রিসেট বেসিকে ক্লিক করে দিচ্ছি, আগের পজিশনে নিয়ে আসছে সব কিছু, তো আগের মতো থাকলো। তো আশা করি এখানে প্যানেলের বিষয়টা বুঝতে পারছেন। হাতের ডান দিকে যতগুলো অপশন দেখতে পাচ্ছেন এখানে সবগুলো হচ্ছে প্যানেল, আর হাতের বাম দিকে যেগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সিলেকশন টুল, তারপরে রয়েছে আমাদের এখানে ফ্রি ট্রান্সফর্ম টুল, এগুলো হচ্ছে টুল প্যানেল বা টুল বার এটাকে বলতে পারি। এই যেখানে একটা এরো দেখতে পাচ্ছেন, এরোতে ক্লিক করে এটাকে এক্সপান্ড হবে, মানে এই টুলের একটা আইকন চলে আসবে, এখানে ক্লিক করলে টুলসগুলো আমরা পাশাপাশি দেখতে পাবো। আবার যদি এই এরোতে ক্লিক করে টুলসগুলো আমাদের একটা লাইনের মধ্যে চলে আসবে, ঠিক আছে। আবার দেখেন আমার এখানে যতগুলো টুলস আছে আপনাদের হয়তো এতগুলো টুলস নাও থাকতে পারে, কিছু কম থাকতে পারে, তার জন্য এখানে একটা এরো বাটন দেখতে পাবেন, এরোতে ক্লিক করবেন। এখান থেকে দেখেন আমাদের যে টুলসগুলো অলরেডি আমাদের টুল বারে আছে সেগুলো কিন্তু হাইড হয়ে অবস্থায় আছে, এগুলো কিন্তু আমাদের হাইড অবস্থায় আছে। এবং কোথায় আছে, আমি যখন এই মাউসটা নিয়ে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন শো করাচ্ছে, আমি যখন এখানে লাইনে ক্লিক করলাম দেখেন লাইনটার পাশে কিন্তু একটা ব্লু দাগ চলে আসছে, মানে বোঝাচ্ছে যে আপনাদের লাইনটা এখানে আছে। আর এখানে দেখেন ব্রাশ একটা টুল আছে, পেন ব্রাশ টুল, এটা কিন্তু আমার এই টুল বারে নাই। তো এটাকে যদি নিয়ে যেতে চান জাস্ট এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে যে সেকশনের মধ্যে রাখতে চাচ্ছেন, যদি আলাদা করে রাখতে চান তা ধরে ড্রাগ করে এখানে আলাদা জায়গায় এনে ছেড়ে দিবেন, আলাদা জায়গায় চলে যাবে। আর যদি কোনো একটার ভিতরে রাখতে চান, ধরো আমি এখান থেকে এই যে পেন ব্রাশ টুলটা আছে বা ব্রাশ টুলটা আছে আমি এখানে ছেড়ে দিলাম, এটার মধ্যে কিন্তু চলে গেছে। আবার এখান থেকে পেন্সিল টুলটাকে ধরুন আমি এই লাইনের মধ্যে রাখবো, এই লাইনের মধ্যে চলে গেছে। এই ক্যামেরাটাকে আমি বাইরে রাখবো, এখানে বাইরে ক্লিক করলাম, এই যে বাইরে ক্যামেরাটা চলে গেছে। আবার এখানে বোন টুলটাকে আমি বাইরে রাখবো, বাইরে চলে গেছে। এইভাবে রাখতে পারেন। আবার যদি এগুলোকে ডিলিট করার প্রয়োজন পড়ে জাস্ট এটাকে ড্রাগ করে আপনি যে টুলসটা যেখান থেকে নিয়ে গেছে ওখানে ছেড়ে দিবেন, ওখানে চলে আসবে। ক্যামেরাটাকে ডিলিট করবো, এখানে ছেড়ে দিলাম, এখানে সুন্দরভাবে চলে আসবে। তো এখান থেকে আপনি আপনার মতো কাস্টমাইজ করে টুলগুলো নিতে পারবেন। ওকে, এরপরে আমাদের এখানে তেমন কিছু নাই। এবার সাদা যে অংশটা দেখতে পাচ্ছেন এই সাদা অংশটাকে হচ্ছে মূলত আমাদের সিন বা এটা হচ্ছে আমাদের মূল ডকুমেন্ট। এখন এটার মধ্যে ফের কিছু সেটিংস রয়েছে, যেমন এখান থেকে দেখেন পার্সেন্টেজ, এখান থেকে আমি 100% ক্লিক করলে আর্টবোর্ডটা একটু বড় হবে, আবার এখান থেকে 200% দিলে আরও বড় হবে। তো এখান থেকে আমি যদি ফিট ইন উইন্ডো দিই তাহলে এখান থেকে যতটুকু এরিয়া আমার ভিজিবল রয়েছে ততটুকু এরিয়ার মধ্যে আমার পুরো আর্টবোর্ডটা চলে আসবে, অর্থাৎ আমার যে ডকুমেন্ট সাইজ নিয়েছি সম্পূর্ণটা আমি এখানে সুন্দরভাবে দেখতে পারবো যদি আমি এখান থেকে ফিট উইন্ডো দিয়ে দিই। তারপর এখানে আরও কিছু সেটিংস রয়েছে, এখান থেকে আমি এরোতে ক্লিক করে জুম আউট এবং এখানে ক্লিক করে জুম ইন করে নিতে পারি। তার পাশাপাশি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এগুলো আমরা পরে রোটেশন টুল, এটাকে আমরা ক্লিক করে এই যে আমাদের এটা আছে আর্টবোর্ডটাকে রোটেট করতে পারি, বা বিভিন্ন ধরনের যখন আমরা শেপ নিয়ে কাজ করবো সেগুলোকে যদি রোটেট করার প্রয়োজন পড়ে সেগুলো আমরা এখান থেকে রোটেট করে কাজ করতে পারি। তো এখন আমাদের এটাকে দরকার নেই, আমি কন্ট্রোল জেড দিচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশনে নিয়ে আসতেছি। ওকে, এখানে ক্লিক করি, এটাকে সোজা করে নিচ্ছি স্ট্রেট। এখান থেকে ওকে একটু বাঁকা হয়ে গেছে, তারপরেও এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এখন অ্যাডজাস্ট হয় নাই। ওকে, তারপর এখানে ক্লিক করে এখানে যে অপশনটা রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি অটোমেটিক কিন্তু আগের সেকশনে চলে আসবে। আপনি চাইলে এখান থেকে কিন্তু রোটেট করে নিতে পারেন এবং এখান থেকে ধরেও কিন্তু ঠিক করে নিতে পারেন, অথবা এখানে যদি ক্লিক করেন অটোমেটিক ঠিক হয়ে যাবে, আগের পজিশনে এটা চলে আসবে। জাস্ট এখানে এই তিনটা অপশনের কাজ। এরপর এখানে আমাদের কিছু অপশন রয়েছে, যেমন এখানে যদি ক্লিক করি সিম্বল, সিম্বল কি, শেপ কি, অবজেক্ট কি, এগুলো আমরা একটু পরে আলোচনা করব। এখানে সিন, সিন হচ্ছে আমরা যখন একটা ক্যারেক্টার ডিজাইন করি বা একটা গল্প তৈরি করি, গল্পের মধ্যে কিন্তু অনেকগুলো সিন থাকে, হয়তো কোনোটাতে একটা ক্যারেক্টার হাঁটবে, কোনোটাতে হয়তো বা একটা ক্যারেক্টার নদীতে সাঁতার কাটবে, হয়তো বা কোনো একটা সিনের মধ্যে গরু নিয়ে বা গরুর গাড়িতে চড়ে যাবে। তো বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন সিনের প্রয়োজন হবে। তো এই জন্য আমাদের যেহেতু এখানে একটাই ডকুমেন্ট, এই একটাই সিন এখানে রয়েছে, আমরা যখন আরেকটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করব বা আরেকটা সিন নেব তখন এখানে আলাদা সিন আসবে। তো এগুলো আমরা পরবর্তী প্রজেক্টগুলোতে আলোচনা করব। তো এখন আমরা নিচে যে টাইমলাইনটা রয়েছে এখানে অনেক বিষয় রয়েছে, এগুলো এখন আলোচনা করব না, আজকে আমি শুধু টুল প্যানেলে কিছু টুলস নিয়ে আলোচনা করতেছি, দেখি কতদূর কি করা যায়।
তো দেখেন প্রথমে যে টুলসটা রয়েছে আমাদের সিলেকশন টুল, তারপর হচ্ছে সাব সিলেকশন টুল। এখন সিলেকশন টুলের কাজ কি এবং সাব সিলেকশন টুলের কাজ কি এগুলো বুঝতে গেলে আমাদেরকে প্রথমে এখানে কিছু অবজেক্ট নিয়ে আসতে হবে বা কোনো ধরনের এলিমেন্ট আগে আমাদের আর্টবোর্ডের মধ্যে নিয়ে আসতে হবে, তাহলে আমরা সেগুলো কাজ করতে পারবো। তো এখন দেখেন আমি যখন অবজেক্ট নিয়ে আবার কাজ করব বা কোনো শেপ নিয়ে কাজ করব, তখন কিন্তু 3 ক্যাটাগরিতে মূলত আমাদেরকে কাজগুলো করতে হয়। একটা হচ্ছে নর্মালি শেপে থাকবে, আর একটা হচ্ছে সিম্বলে থাকবে, আর একটা হচ্ছে অবজেক্টে থাকবে। দেখেন আমি যখন এখানে রেক্টেঙ্গেল টুলে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি যদি এখানে প্রপার্টিসে ক্লিক করি, এখানে কিছু সেটিংস চলে আসছে। সেটিংসের মধ্যে কি আছে, যেমন এখান থেকে ফিল কালার অ্যান্ড স্টাইল। আমি যে শেপটা তৈরি করবো, শেপটার মাঝখানে কী কালার থাকবে এবং চারপাশে কী কালার থাকবে। যেটা চারপাশে থাকে এটা হচ্ছে আমাদের স্টক, আর মাঝখানে থাকে যেটা ওটা হচ্ছে ফিল। ড্র করলে হয়তো ওই জিনিসটা বুঝতে পারবেন। আমি স্টকের সাইজটা একটু বড় করে নিচ্ছে, লাইক দিচ্ছি এখানে 27 করে নিলাম বা 26 করে নিলাম। এখন দেখেন নিচের দিকে এখানে একটা অপশন দেওয়া আছে, এখানে কি অবজেক্ট ড্রয়িং। তো এটা আমি এখন অ্যাক্টিভ করতেছি না, এটা হাইড অবস্থায় রাখতেছি। আমি নর্মালি একটা শেপ ড্র করে নিচ্ছি, এই একটা শেপ ড্র করলাম। এবার আবার আমি এটাকে সিলেক্ট করে এই অবজেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আমি এখান থেকে ওই সাইজের ওই অ্যাঙ্গেলের এখানে একটা শেপ নিয়ে নিলাম। এবারে দেখেন আমি সিলেকশন টুলে ক্লিক করতেছি। সিলেকশন টুল থেকে প্রথমে সিলেকশন টুলটাকে সিলেক্ট করলাম। আমি প্রথমে এই অবজেক্টটাকে সিলেক্ট করে ড্রাগ করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেলাম। তাহলে দেখেন এটা কিন্তু কোনো পরিবর্তন হলো না। সিলেকশন টুলের কাজ হচ্ছে মুভ করা, ডানে বামে উপরে নিচে সরানো, এক জায়গা থেকে অন্য জায়গায় কাট করে নিয়ে যাওয়ার জন্য আমরা সিলেকশন করি। এই কাজটা হচ্ছে সিলেকশনের কাজ, যে একটা জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করার জন্য আমরা সিলেকশনটা ব্যবহার করবো, বা কোনো একটা জিনিসকে সিলেক্ট করার জন্য সিলেকশন টুলটা ব্যবহার করি। দেখেন এটা কিন্তু হচ্ছে আমাদের নর্মালি ওয়েব ড্রয়িং যেটা করছিলাম, মানে অবজেক্ট ড্রয়িং হচ্ছে এটা, আর এটা হচ্ছে নর্মাল শেপ। আপনারা যদি এখানে লক্ষ্য করেন যে এখানে যখন আমরা প্রপার্টিসের মধ্যে থাকবো, আমি এটাকে সিলেক্ট করলাম, এখানে দেখেন ড্রয়িং অবজেক্ট দেওয়া আছে কিন্তু এটার মধ্যে, ঠিক আছে। এই শেপটা হচ্ছে ড্রয়িং অবজেক্ট। আর এটা যখন সিলেক্ট করতেছি, এখানে দেখেন আমাদের হাতের ডান দিকে যে প্রপার্টিসের যে সেকশনটা, এখানে শেপ দেওয়া আছে। তো শেপ এবং ড্রয়িং অবজেক্টের মধ্যে পার্থক্য কী? আমি যখন ড্রয়িং অবজেক্টটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতেছি, তখন কিন্তু কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারতেছি না। কিন্তু আমি যখন নর্মালি শেপটাকে পরিবর্তন করব, দেখেন আমি সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করলাম, এখানে কিন্তু শুধু গ্রিন অংশটা আসলো, কিন্তু এখানে যে ব্ল্যাক অপশনটা আছে, ব্ল্যাকটা কিন্তু আসে নাই। তার কারণ কি? কারণ হচ্ছে যদি আপনারা নর্মালি শেপের মধ্যে রাখেন, আপনার যে ড্রয়িংটা করবেন সেটা যদি নর্মাল শেপে থাকে, তাহলে আপনি সেটাকে নিজের ইচ্ছা মতো করে ওই লেয়ারের মধ্যে ওটাকে কাস্টমাইজ করতে পারবেন। ধর এটাকে আমার যদি ছোটো বড়ো করার প্রয়োজন পড়ে, আমি এটাকে ধরে এদিকে বাড়াতে পারবো, এবং এটাকে ধরে আমি এটাকে ডানে বামে নিতে পারবো, এটাকে নিতে পারবো, এখানে ধরে এটাকে আলাদা করে নিতে পারবো, এইভাবে নিতে পারবো। আবার এটাকে ধরে আমি এই অংশটুকুকে সিলেক্ট করলাম, এই অংশটুকুকে আমি আলাদা করতে পারবো। আবার এখান থেকে এই অংশটুকু সিলেক্ট করলাম, এটুকুকে আলাদা করতে পারবো। কিন্তু এটা দেখেন, এটা যখন সিলেক্ট করতেছি, এটা কিন্তু পুরোটাই সিলেক্ট হচ্ছে। হ্যাঁ, এটা আবার করতে পারবো, কখন করতে পারবো? যখন আমি ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করলে এবার কিন্তু এটাকে আমি আলাদা করতে পারবো। এবার দেখেন আলাদা হয়ে গেল। মনে করেন যে এটা হচ্ছে একটা বক্সের মধ্যেই আছে। আমি বিষয়টা হয়তো আপনাদেরকে বোঝাতে পারিনি, আমি একটু আরও ব্যাখ্যা করি। এটাকে আমি ক্লোজ করে দিই, নর্মালি শেপের মধ্যে আসি, স্ক্রিনে আসি, কন্ট্রোল জেড দিয়ে আগে সম্পূর্ণটাই আগের ফ্রেমে চলে যাই আমি। ওকে, এখানে যেটা দেওয়া আছে, মনে করেন এখানে আমাদের যে দুইটা জিনিস দেওয়া আছে, ফিল এবং অবজেক্ট। আগে ফিল অবজেক্টটা একটু বোঝাই, তাহলে হয়তো আরও জিনিসটা ক্লিয়ারভাবে বোঝাতে পারবো। এখানে দেখেন আমাদের কিন্তু দুইটা সেকশন দেওয়া আছে। উপরে যেটা দেওয়া আছে এটা হচ্ছে ফিল কালার, অর্থাৎ মাঝখানে যে কালারটা থাকবে আমাদের একটা শেপের যে মাঝখানে, যেমন এটা গ্রিন কালারটা আছে না, এই গ্রিনটা হচ্ছে আমাদের ফিল কালার। আর এই চতুর্থ সাইডে যে ব্ল্যাক শেপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্টক কালার। যেমন আমি যদি সহজভাবে আরও বলি, আমরা যদি একটা বিল্ডিং তৈরি করি, বিল্ডিংয়ে যে দেওয়ালগুলো থাকে এটাকে বলবো আমরা স্টক, আর বিল্ডিংয়ের মাঝখানে যেটা মেঝে, এটাকে বলবো আমরা ফিল কালার। আপনি মেঝের মধ্যে যেটা রাখবেন সেটা হচ্ছে ফিল, আর ওয়ালের মধ্যে যেটা থাকবে ওটা হচ্ছে আপনার স্টক। ঠিক আছে, এর থেকে আর সহজভাবে মনে হয় আমি বোঝাতে পারবো না। তো আমরা যখন নর্মালি শেপের মধ্যে রাখবো, তখন কিন্তু এগুলো সব পার্টিশন থাকে, মানে সব আলাদা আলাদা থাকে, এবং এগুলোকে আপনি আলাদা আলাদা করে মডিফাই করতে পারবেন। কিন্তু এটাই আবার যখন আপনি অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করবেন, তখন কিন্তু আবার এটা অবজেক্টের মতো কাজ করে, এরকম কাজ করবে যে একসাথে দুটাই থাকবে। যতক্ষণ না আপনি ওটাকে আলাদা করবেন ততক্ষণ একসাথেই থাকবে। কিন্তু এটার ক্ষেত্রে একটু আলাদা, অ্যাডোবি অ্যানিমেশনের ক্ষেত্রে একটু আলাদা। আর এখানে যেটা দেওয়া আছে ড্রয়িং অবজেক্ট, প্রথম অবস্থায় যখন আপনি এখানে ড্রয়িং অবজেক্টে ক্লিক করবেন, তখন এটা একটা বক্সের মধ্যে চলে আসে, মানে সবগুলো একটা ইউনিটের মধ্যে থাকে, তালাবদ্ধ থাকে। যখন আপনি ওই ফাইলটাকে ডাবল ক্লিক করবেন, মানে তালা খুলে যখন ভিতরে ঢুকবেন, তখন মূলত আপনি ওটাকে আবার সুন্দর করে এগুলোর মতো কাস্টমাইজ করতে পারবেন।
ঠিক আছে, এগুলোর মধ্যে তখন কাস্টমাইজ করে আলাদা আলাদা করতে পারবেন। যেমন দেখেন আমি এটা কিন্তু আলাদা করতে পারতেছি না এখন, এটা কখন করতে পারবো, যখন আমি এটাতে ডাবল ক্লিক করবো দেখবেন যে সিনের এখানে আর একটা নতুন ট্যাব ওপেন হবে। দেখেন আমি ডাবল ক্লিক করলাম, এই দেখেন সিনের ভিতরে ড্রয়িং নামে একটা অপশন ওপেন হয়ে গেছে। কিন্তু এখন আমি যদি একে মডিফাই করে এই জায়গায় রাখলাম, রাখার পরে যদি আবার আমি সিনের মধ্যে চলে যাই, এবারে দেখেন এটা কিন্তু আলাদা হয়ে গেছে। এই যে দেখেন এটা কিন্তু আলাদা, আবার কিন্তু দুইটা কিন্তু একসাথে চলতেছে, দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু আলাদা হয়ে গেছে। কিন্তু এটা দেখেন এই যে কিন্তু আলাদা আলাদাই আছে, এটুকু সরাই নিতে পারলাম, এটা আলাদা হয়ে গেল, এটা আলাদা হয়ে গেল। আশা করি শেপ এবং অবজেক্টের মধ্যে যে পার্থক্যগুলো মূল বিষয় এগুলো বোঝাতে পারছি। এবং সিলেকশন টুলের কাজটাকে সবগুলো সিলেক্ট করে যদি আমি ডিলিট বাটনে প্রেস করি সবগুলো ডিলিট হয়ে যাবে। সিলেকশনের কাজ হচ্ছে সিলেক্ট করা, এবং এখানে যেটা ড্রয়িং করে দেখালাম একটা হচ্ছে নর্মালি শেপ, আরেকটা হচ্ছে আমাদের নর্মালি ড্রয়িং অবজেক্ট, এই দুটো পার্থক্য বুঝতে পারছেন। এরপরে আমাদের এখানে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের সাব সিলেকশন টুল। সাব সিলেকশনটা কি, আমি আবার এখান থেকে একটু কালারগুলো চেঞ্জ করে নিচ্ছি, ধরেন এবারে রেড কালার দিচ্ছি এখানে, স্টকটাকে এবার আমি এখান থেকে গ্রিন কালার দিচ্ছি এবং স্টকটাকে একটু ছোট করে নিচ্ছি, লাইক দিচ্ছি, এটুকু নিলাম। দেন নর্মালি এখান থেকে আমি অবজেক্ট এখানে সিলেকশন করে নিলাম, তারপরে আবার একটা নর্মালি শেপে নিচ্ছি, একটা নর্মালি শেপে নিলাম। এখান থেকে যদি আমি সাব সিলেকশনে ক্লিক করি, এটাকে সিলেক্ট করলাম, দেখেন এটা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, এখানে কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। শুধুমাত্র কি দেখতে পাচ্ছি, আমি কন্ট্রোল জেড দিয়ে একবার দেখেন নর্মালি যখন এটাকে ফিল কালারে সিলেক্ট করতেছি বা এখানে স্টকে যখন ক্লিক করে নিচ্ছি, এটা কিন্তু কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। এটা যে রয়েছে আমাদের, আমি একটু সহজভাবে বোঝাই, সাব সিলেকশনটা শুধুমাত্র আমাদের কাজ করে পাতের উপরে। আর পাত জিনিসটা ফের কি, পাত জিনিসটা যদি না বোঝেন, আপনি যদি ফটোশপ বা ইলাস্ট্রেটরে কাজ করে থাকেন তাহলে বুঝবেন। আচ্ছা আমি এখানে একটু সহজভাবে বোঝাই, এই যে পেন টুলটা রয়েছে, পেন টুল আমি সিলেক্ট করলাম, ধরেন এখানে আমি একটা নর্মাল ক্লিক করলাম, এই যে একটা দাগ চলে আসলো, তাই না? কিন্তু আমি যদি এখান থেকে এটাকে নান করে দিই, আচ্ছা এখান থেকে আমি অপাসিটি একেবারে 0 করে দিলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখন যে একটা ব্লু দাগ দেখতে পাচ্ছেন, এই ব্লু দাগটাকে বলা হচ্ছে পাত। যখন আমরা কোনো শেপ ড্র করে নিব তখন ওই শেপটার মধ্যে আমি একটু সিলেকশন টুল দিয়ে ক্লিক করি, নর্মালি সিলেকশন টুল নিই, সিলেক্ট করি, এখান থেকে কালারগুলো একটু চেঞ্জ করে দিই, ফিল কালারটাকে একটু অন্য কালার দিয়ে দিই, এটা না দিই এটা দিলাম, আর স্টকটাকে একটু আলাদা দিই, স্টকটাকে সিলেক্ট করে নিই, স্টকটা সাইজটা একটু বড় করে দিচ্ছি, আচ্ছা এটাই থাক, নর্মালি যেটা ছিল কন্ট্রোল জেড দিই, এবং অবশ্যই পুরোটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে, একটা না, পুরো স্টকটা একসাথে সিলেক্ট করে নিয়ে একটা কালার দিয়ে দিচ্ছি, এখানে রেড কালারটাই দিলাম। এখন দেখেন আমি যদি এখান থেকে নর্মালি সাব সিলেকশন টুলে ক্লিক করি, এখানে যদি একটা ক্লিক করি, এই যে মাঝখানে একটা দাগের মতো দেখতে পাচ্ছেন, এই দাগটাই হচ্ছে পাত। যখন আমরা নির্দিষ্ট অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কাজ করব, এখন অ্যাঙ্কর পয়েন্টগুলো কি, অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে আমাদের যে হাতের কোণগুলো রয়েছে, আমরা যেমন হাতের কোণগুলো থাকার কারণে এটাকে ডানে বামে উপরে নিচে মুভ করতে পারি, ঠিক একইভাবে আপনি যখন একটা শেপের মধ্যে একাধিক অ্যাঙ্কর পয়েন্ট নেবেন, ওই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে যদি আপনি মুভ করতে চান তাহলে আপনাকে এখান থেকে সাব সেকশনটাকে সিলেক্ট করতে হবে। তো আমি এটাকে সিলেক্ট করলাম, এখন আমি চাচ্ছি এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা রয়েছে এটাকে আমি একটু উপরের দিকে তুলবো, জাস্ট এটাকে সিলেক্ট করে নিয়ে যদি উপরের দিকে তুলি তাহলে দেখেন এই অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু শুধু উপরে গেল। আবার আমি চাচ্ছি এটাকে একটু ভিতরের দিকে নিয়ে আসবো, এটাকে সিলেক্ট করে নিচের দিকে নিয়ে আসতেছি, নিচের দিকে চলে আসলো, এখানে একটা নির্দিষ্ট আকৃতি দিতে পারি। আবার মনে করেন আমার যদি অ্যাঙ্কর পয়েন্ট বাড়ানোর প্রয়োজন পড়ে, আমি এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করলাম, এখানে একটা নিলাম, তারপরে এখানে একটা নিলাম। এখন দেখেন আমি যদি আবার এখান থেকে সাব সিলেকশন টুলে ক্লিক করি, এবার এই অংশটাকে সিলেক্ট একটু উপরের দিকে দিব, এটাকে উপরের দিকে দিতে পারলাম, এবং এটাকে একটু ভিতরের দিকে দিব, একটু ভিতরের দিকে দিতে পারলাম। অর্থাৎ আপনি আপনার মতো করে নিজস্ব একটা কাস্টমাইজেশন শেপ তৈরি করার জন্য আপনি সাব সিলেকশন টুলের সাহায্যে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে সুন্দর করে মডিফাই করতে পারবেন। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যে সিলেকশন টুল এবং সাব সিলেকশন টুলের কাজটা আসলে কি। এর পাশে ট্রান্সফর্ম টুল, ট্রান্সফর্ম টুলের কাজটা কি দেখেন, ট্রান্সফর্ম টুলে যখন আমি এটাকে সিলেক্ট করবো, এটাকে আমরা ছোটো বড়ো করার জন্য, ট্রান্সফর্ম হচ্ছে নর্মালি যদি একটা কোনো অবজেক্টকে আমরা ছোটো বড়ো করতে চাই তাহলে আমরা ট্রান্সফর্ম টুলটাকে ব্যবহার করে থাকি, ডানে বামে সরানোর জন্য বা উপরে নিচে নেওয়ার জন্য এই ট্রান্সফর্ম টুলটাকে আমরা ইউজ করি। এবং এখানে দেখেন একটা লিঙ্ক করা আছে, আমি যদি এই লিঙ্কটাকে লকটাকে তুলে ফেলি তাহলে হাইট এবং ওয়েট একসাথে পরিবর্তন হবে। আমি এটুকু ছোটো করে দিলাম, যেটাকে ক্লোজ করে দিচ্ছি, এবারে দেখেন আলাদাভাবে কিন্তু আসতেছে এখানে, ঠিক আছে? এখানে আমরা আলাদাভাবে এটাকে ছোটো বড়ো করতে পারবো এবং মুভ করে এটাকে অন্য জায়গায় নিয়েও যেতে পারবো। তারপর এটা কোন পজিশনে রাখতেছে, পজিশনটা এখানে সুন্দরভাবে শো করাবে। এরপরে যেটা দেওয়া আছে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুল। গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুল এখন হয়তো দেখতে পাবেন না, এটা তখনই দেখতে পাবেন যখন হচ্ছে আমি একটা শেপ নিয়ে, আগে ধরেন আমি এখান থেকে একটা ওভাল শেপ নিলাম, এই শেপটা নিচ্ছি এবং এটার যে স্ট্রোকটা রয়েছে স্ট্রোকটাকে আমি নান করে দিচ্ছি বা স্ট্রোকটা একেবারে
0 করে দিই, স্টক আমি এখানে রাখলাম না, শেপটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করলাম, দেন এখান থেকে প্রপার্টিস, আচ্ছা এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিতে হবে। ডাইরেক্ট সিলেকশন টুল পুরোটাই সিলেক্ট করি, স্টকটাকে আমি 0 করে দিলাম, বা অপাসিটি এখানে একেবারে 0 হয়ে গেছে। এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে কালার অপশন, আমি উইন্ডো মেনুতে গেলাম। উইন্ডো থেকে এখানে আমাদের যে একটা গ্রেডিয়ান্ট একটা অপশন দেওয়া আছে, কই গেল গ্রেডিয়ান্টটা দেখি। কালারের মধ্যে থেকে আমরা গ্রেডিয়ান্ট একটা সেকশন পাবো, যেখানে আমরা গ্রেডিয়ান্ট কালার ইউজ করতে পারবো। আচ্ছা আমি যদি এখান থেকে কালার সেকশনে যাই, এই যে এখানে আমাদের একটা অপশন দেওয়া আছে, এখানে সলিড কালার দেওয়া আছে। আমি এখান থেকে যদি গ্রেডিয়ান্ট কালার দিয়ে রেডিয়াল গ্রেডিয়ান্ট দিলাম, দেখেন মাঝখানে কালারটা আসছে। আমার কালার একটু চেঞ্জ করি, এখান থেকে আমি গ্রিন কালারটা দিচ্ছি, এবং এখান থেকে হোয়াইট কালারটা পরিবর্তে এখান থেকে আমি ব্ল্যাক কালারটা দিচ্ছি। এরকম একটা কালারের শেড আমি পেয়ে গেলাম। এখন আমি যদি এই যে গ্রেডিয়ান্ট কালারটা রয়েছে, দেখেন নর্মালি যখন গ্রেডিয়ান্ট ট্রান্সফর্ম টুলে ক্লিক করবো, তখন এই যে গ্রেডিয়ান্ট কালারটা আছে এটাকে ধরে আমি উপরে নিচে অ্যাডজাস্ট করতে পারবো, ঠিক আছে। অন্যথায় কিন্তু পারবো না। এই কালারটাকে মডিফাই করার জন্য আমি এটাকে ব্যবহার করতে পারবো। আশা করি গ্রেডিয়ান্ট যে ট্রান্সফর্মটা রয়েছে এটা আরও বিস্তারিত আলোচনা করবো যখন প্রজেক্ট নিয়ে কাজ করবো, তখন প্র্যাকটিক্যালি দেখতে পাবেন। আমি এখান থেকে যতটুকু বোঝানো সম্ভব বেসিক অবস্থায় শুধু ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এবং খোলামেলা সব কিছু আলোচনা করে দিচ্ছি। দেখেন আমি যদি এখান থেকে নর্মাল ট্রান্সফর্ম টুলে ক্লিক করে, এটা কিন্তু শেপটা পুরো শেপটা কিন্তু আমার সিলেক্ট হচ্ছে, পুরো শেপটা কিন্তু মডিফাই করতে পারতেছি। কিন্তু মাঝখানে কালারটা, যেটা আমি দুটা কালার নিয়ে কাজ করছি, সেটাকে যদি মডিফাই করতে চাই তাহলে অবশ্যই আমাদের এখান থেকে গ্রেডিয়ান্ট ট্রান্সফর্ম টুলটা নিয়ে কাজ করতে হবে। তাহলে আপনি গ্রেডিয়ান্ট টুলটা নিয়ে সুন্দরভাবে মডিফাই করে কাজ করতে পারবেন। কালারটাকে অ্যাডজাস্ট করে এখান থেকে মডিফাই করে উপরে নিচে অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছেন। এরপর এটাকে আমি ডিলিট করে দিয়েছি, সবগুলোকে একসাথে সিলেক্ট করে। তারপর যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে কোনো ধরনের কনফিউশন থাকে অবশ্যই সেটা আমাকে জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে, এখান থেকে কিছু শিখতে পারতেছেন কি না, আমার অনুরোধ থাকবে অবশ্যই আপনারা অবশ্যই আমাকে কমেন্টে একটু জানাবেন, আপনারা একটু উৎসাহ দিবেন। কারণ আপনাদের উৎসাহ পেলে কিন্তু আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদের জন্য আরও কীভাবে ভালো করে আপনাদের জিনিসগুলো বোঝালে আপনারা ইজিলিভাবে বুঝতে পারবেন এবং কাজগুলো করতে পারবেন, সেইভাবে বোঝানোর আমি চেষ্টা করব। এরপর আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে লেসো টুল। লেসো টুলের কাজ কি? লেসো টুলের কাজ হচ্ছে কোনো কিছু নর্মালি ড্রয়িং করা। আমরা এখান থেকে কোনো কিছু আমরা সিলেক্ট করি না, ধরেন আমি এখান থেকে একটা অবজেক্ট নিলাম, এখান থেকে এই অবজেক্টটা নিলাম, তারপর এখান থেকে এটা নিলাম, আবার এখান থেকে মনে করেন আমি রেক্টেঙ্গেল টুল দিয়ে এখানে একটা ড্র করলাম, এখানে একটা ড্র করলাম। এখন লেসো টুল দিয়ে আমি কি করব, আমি যদি এগুলোর উপর দিয়ে নিয়ে যাই তাহলে দেখুন এগুলো অংশ সিলেক্ট হবে, অর্থাৎ যে অংশটুকু আমি সিলেক্ট করতে চাচ্ছি আমি আবার ডিলিট করে দিলাম। ধরেন আমি এই শেপের এই অংশটুকুকে এইভাবে আলাদা করে নিব, এটা শুধু একটা আলাদা সেকশনে থাকবে, এটা আলাদা হয়ে গেছে। সিলেকশন টুলে ক্লিক করে এটাকে আমি আলাদা করে নিতে পারবো। আবার মনে করেন লেসো টুল দিয়ে আমি এই অংশটাকে সিলেক্ট করলাম, এটা আলাদা হয়ে গেছে, সিলেকশন টুল দিয়ে এটাকে আমি আলাদা করে নিয়ে যেতে পারবো। নির্দিষ্ট একটা অংশকে যদি নিজের মতো করে মডিফাই করে সিলেক্ট করতে চান এবং কেটে আলাদা জায়গায় নিয়ে যেতে চান, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন লেসো টুলটাকে। পলিগন টুলটা একই রকম, আপনি এটাকে জাস্ট ক্লিক করে নিতে পারবেন। যেমন এখানে একটা ক্লিক করলাম, তারপর এই মাঝখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করে দেবো শুরুতে, তাহলে এটা একটা সিলেকশন তৈরি হবে। এখন মনে হয় ক্লিক হয়নি, অবশ্যই ইন্ড পয়েন্টে আপনাকে শেষ করে দিতে হবে। আচ্ছা আমি কন্ট্রোল জেড দিচ্ছি, কন্ট্রোল জেড দিই। আচ্ছা আমি এটা একটু জুম করে নিচ্ছি, এই জন্য এবার সিলেকশনটা কিন্তু হয়ে গেছে, পুরোটাই আছে না এখানে। আমি আরেকবার দেখাচ্ছি, একটু জুম করি, এই অংশটুকু জুম করলাম, পলিগন টুলে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এই জায়গায় যেখানে শুরু করছিলাম সেখানে অবশ্যই লাগাই দিতে হবে, তাহলে কিন্তু কাজ করবে। এখানে দিয়ে দিলাম, এরপর আমি সিলেকশন টুলে ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু আমি মুভ করে আলাদা জায়গায় নিতে পারতেছি, ঠিক আছে। যে এটা হচ্ছে পলিগনের টুল, আর এখানে হচ্ছে ফ্রি হ্যান্ড আর কি। আপনি লেসো টুল হচ্ছে ফ্রি হ্যান্ড, আপনি যেভাবে নিয়ে যেতে চাবেন সেইভাবে এটাকে সিলেক্ট করে কেটে আলাদা করে নিতে পারবেন। এই যে আলাদা হয়ে গেছে, এবার সিলেকশন টুল দিয়ে এটাকে আপনি আলাদা করে নিয়ে যেতে পারবেন, ওকে। এরপরে দেখেন, এরপরে যেটা দেওয়া আছে এখানে আমাদের, সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলটার কাজ কি? ম্যাজিক ওয়ান টুলটা হচ্ছে, আমি একটু জুম আউট করি, এখান থেকে ফিট করে নিচ্ছি উইন্ডোজটাকে, ফিট উইন্ডো করে নিই, এবং এখান থেকে সিলেকশন টুল দিয়ে সবগুলোকে ডিলিট করে দিচ্ছি। ধরেন আমি এখান থেকে একটা শেপ নিলাম এটা, আর এখানে আরেকটা নিলাম, এবং এখানে আরেকটা নিলাম। এরপরে আমি এখান থেকে কালারটা একটু পরিবর্তন করে দিচ্ছি। এবারে এখানে আমি একটা কালার দিচ্ছি, এই কালারটা দিলাম, এবং এই পাশে একটা কালার দিচ্ছি, লাইট কালারটা দিলাম। দেন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেখেন আলাদা আলাদা কালার আসে, তাই না? এবারে দেখেন আমি যদি ম্যাজিক কন্ট্রোলে ক্লিক করে গ্রিন কালারে ক্লিক করি, দেখেন কোনো কাজ করতেছে না কিন্তু এখন, ঠিক আছে। কারণ কি, এই ম্যাজিক কন্ট্রোলটা আমাদের তখনই কাজ করবে যখন আমরা একটা পূর্ণাঙ্গ জেপিজি ইমেজ বা রাস্টারাইজ কোনো শেপের মধ্যে ব্যবহার করতে চাবো, তখন এটা কাজ করবে। নর্মালি কিন্তু এটা অনেক সময় কাজ করে না,
তো এটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা থাকবে যখন প্রজেক্টের মধ্যে যাব সেটা। তারপর আমি একটু বলে দিই ম্যাজিক কন্ট্রোলের কাজ কি। ম্যাজিক কন্ট্রোলের কাজ হচ্ছে আপনি একটা নির্দিষ্ট কালারের কোনো একটা রেঞ্জকে যদি সিলেক্ট করতে চান। আচ্ছা, আমি এখান থেকে আরেকটু সহজভাবে যদি দেখাই, যদি এখানে আমি ফিল কালারটা নিয়ে করি, দেখি ফিল কালারে আসে কিনা। আমি এখান থেকে সলিড কালার নিলাম একটা, এখান থেকে ব্ল্যাক কালারটাই রাখতেছি, এটা নিলাম। দেন এখান থেকে এটাকে সিলেক্ট করে এই কালারটা দিলাম, আবার এখান থেকে এই কালারটা দিলাম, এটা দিলাম, দেন এখান থেকে আরেকটা এই কালারটা দিলাম, এবং এখান থেকে আরেকবার ব্ল্যাক কালারটা নিচ্ছি। এখান থেকে আমি এই কালারটা নিয়ে একবার এখানে দিলাম, আরেকটা এখানে দিলাম। এবারে দেখি ম্যাজিক কন্ট্রোলে কাজ করে কিনা। তো এবারে কিন্তু কাজ করতেছি না, তো এটা আমাদের রাস্টারাইজ করে নিয়ে কাজ করতে হবে। তো আমি এটা পরে দেখাবো, সমস্যা নেই। এটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এরপর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ফ্লুয়েন্ট ব্রাশ টুল। আর অ্যানিমেশন করতে গেলে অবশ্যই আপনার একটা ড্রয়িং প্যাড নেবেন। যদি নিজের ইচ্ছা মতো করে সুন্দর সুন্দর করে আপনারা কোনো কিছু ড্রয়িং করতে চান, তাহলে ড্রয়িং প্যাড নিয়ে কাজ করবেন। তো আমি এখান থেকে এটাকে যদি সিলেক্ট করি, দেন এখান থেকে আমাদের ব্রাশের কিছু সেটিংস রয়েছে। আমি যেখানে কালার দিয়ে রাখছি এই কালারটা কিন্তু চলে আসে। আমি এখানে কালারটা একটু পরিবর্তন করি, লাইক দিস। আমি এখান থেকে গ্রিন কালারটা দিলাম। তো দেখেন এখানে যখন ড্রয়িং করব, নিজের ইচ্ছা মতো কোনো কিছু ড্রয়িং করতে পারবো, তখন সেই জিনিসটা এখানে ড্র হয়ে যাবে, এই যে ড্রয়িং। আর এখানে আমাদের ব্রাশ সেটিংসটা দেখে আসে কিনা আমাদের, আমি এখান থেকে যদি ব্রাশে ক্লিক করে ব্রাশ প্রপার্টিসটা নিয়ে যাই, ব্রাশ লাইব্রেরি, এটাকে আমি একটু বাইরে নিয়ে আসি, এটাকে এটার মধ্যে রাখতেছি ব্রাশ লাইব্রেরিটাকে। আচ্ছা, এখান থেকে ভেক্টর প্যাকটা রয়েছে, এখান থেকে পেন ব্রাশটা নিলাম। ধরেন আমি এটা দিয়ে ব্রাশ করবো, এটাকে সিলেক্ট করলাম, দেন এটা যদি ড্র করি এটা আমি চলে আসবে। আচ্ছা, এখান থেকে ব্রাশ 1, আমি এখান থেকে এই নর্মালি পেন ব্রাশ টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি, এটাকে সিলেক্ট করলাম। এবারে দেখবেন এটার মতো কিন্তু আসবে আমাদের এখানে, ঠিক আছে। আচ্ছা, স্টকটা মনে হয় একটু চেঞ্জ হয়ে গেছে, স্টকটা এখানে দিই নেই, স্টকটা একটু বাড়াই দিতে হবে। এবার কিন্তু আসবে, দেখতে পাচ্ছেন এই যে ড্রয়িংটা কিন্তু এখানে আসতেছে। কালারগুলো একটু চেঞ্জ করে দিতে হবে, ওয়েটটা এই ফরম্যাটে দিয়ে রাখি। তারপর এখান থেকে আমাদের কালারে যাই, কালার থেকে কালারটা দিয়ে রাখছি, প্রপার্টিস থেকে স্টকটা আর একটু বাড়া দিই। এই যে স্টকের অপাসিটি কিন্তু 0 করা আছে, ঠিক আছে, এই 0টা আমার 100% করে দিতে হবে, তাহলে এটা দেখতে পাবো না, আমি দেখতে পাবো না। ওকে, এই যে এবারে কিন্তু জিনিসটা ড্রয়িং হচ্ছে, ঠিক আছে। সেটিংসগুলো অবশ্যই ঠিক করে রাখতে হবে। আমি আগে এখান থেকে সবগুলো ডিলিট করে দিচ্ছি। আপনার নর্মালি যখন ফ্লুয়েন্ট ব্রাশ করবেন, আপনাদের নর্মালি যে সেটিংসগুলো রয়েছে এই সেটিংসগুলো দিয়ে আপনি এটাকে ব্রাশ করতে পারবেন। এখানে নির্দিষ্ট একটা কালার নিতে পারবেন, কালার নিয়ে কাজ করতে পারবেন নর্মালি এটা, ঠিক আছে। কোনো কিছু লিখতে যদি চান, ধরো আমি এখান থেকে যদি কোনো কিছু লিখতে চাই, আমি সরিয়া লিখতেছি, আমি কিন্তু নর্মালি মাউস দিয়েই লিখতেছি, ঠিক আছে। আমি যদি ড্রয়িং প্যাডটা ইউজ করতাম তাহলে সুন্দর করে আরও লিখতে পারতাম। জাস্ট আমি মাউস দিয়ে ড্র করে জাস্ট ট্রাই করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এগুলো সব সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করলাম। তো এটা হচ্ছে আপনার নর্মালি ব্রাশ করার জন্য। এখানে কিছু সেটিংস রয়েছে, সাইজটাকে কতটুকু নেবেন, মোটা ছোটো করা, এই যে একটু মোটা হবে, এখান থেকে যদি একটু সাইজটা কমান তাহলে একটু চিকন হবে, ঠিক আছে। তারপর এখানে আমাদের এখানে এটাকে যদি সিলেক্ট করি স্টেবিলাইজার, এটা একটু আর স্মুথ আমরা করে নিতে পারবো। আর এখানে ক্যানভাস স্মুথিং, আমরা যখন এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে যাবো, এই যে কর্নারটা যে আছে, কর্নারটা কতটুকু স্মুথ হবে এখান থেকে আমরা এটাকে বাড়ে কমে অ্যাডজাস্ট করে নিতে পারি। এই যে যতটুকু বাড়াবো তত স্মুথ হবে এটাকে। তারপর এখান থেকে আমাদের রাউন্ডেড, এই কর্নারটা যে রাউন্ড হবে, এই যে ধরো এইভাবে রাউন্ড হচ্ছে, আমি এখানে ক্লিক করে যে উপরে নিয়ে যাচ্ছি, এখানে যে রাউন্ড হচ্ছে, কতটুকু রাউন্ড হবে, এটা 100% রাউন্ড হবে না কতটুকু রাউন্ড হবে, এখান থেকে সিলেক্টটা দিতে পারি। অ্যাঙ্গেল, কতটুকু অ্যাঙ্গেলে আমি এটাকে ড্র করব, আমি যে শেপটা নিব, দেখেন আমি সোজা নিতে পারি, অ্যাঙ্গেল করে নিতে পারি, নিজের ইচ্ছা মতো নিতে পারি। তো এখান থেকে আপনি যদি কোনো নির্দিষ্ট অ্যাঙ্গেল দিতে চান, অ্যাঙ্গেলটা বাড়ে কমে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এখানে আর তেমন কোনো সেটিংস নেই আমাদের এখানে, এগুলো আমরা পরে আরও আলোচনা করবো। এখানে কিন্তু আরও কিছু সেটিংস রয়েছে, সেগুলো পরে দেখবো। এরপর আমাকে পেন ব্রাশ টুলটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনি ইচ্ছা মতো করে ব্রাশ সিলেক্ট করে নিয়ে কাজ করতে পারেন। ধরো আমি ড্রয়িং এইটা নিলাম, প্রথমে সব সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি, আবার এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমরা পেন ব্রাশ টুলটা নিলাম, দেন এখান থেকে যেটা রয়েছে আমি ক্লিক করলাম, এই ব্রাশটা চলে আসছে। এখন এখান থেকে যদি আমি নর্মালি ব্রাশ যে সেটিংসটা নিয়ে আসলাম এখানে লাইব্রেরিটা, এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। এখন যদি আমি ব্রাশ করি এই ব্রাশটা চলে আসবে এখানে, এবং এখান থেকে যেটা সিলেক্ট করে দিবেন সেই ব্রাশটা আপনি থেকে ওই অনুযায়ী ড্র করতে পারবেন। এখানে ব্রাশের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, যেমন এটাকে যদি নিই, এটাকে সিলেক্ট করলাম, এই যে এইভাবে আসবে, ঠিক আছে। অর্থাৎ আমরা যখন ডিজাইন করবো ব্যাকগ্রাউন্ড ডিজাইনের ক্ষেত্রে, তারপর ক্যারেক্টার ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসগুলো লাগবে আমাদের, তখন এগুলো আমরা আরও বিস্তারিত দেখতে পাবো। তো এখানে গেলো আমাদের ফ্লুয়েন্ট ব্রাশ টুল এবং পেন ব্রাশ টুল। এরপরে যেটা দেওয়া আছে নর্মালি ব্রাশ টুল,
এটা হচ্ছে নর্মালি আমাদের ক্লাসিক ব্রাশ টুল। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমরা বেশিরভাগ কিন্তু ক্লাসিক ব্রাশ টুলটা দিয়ে কাজ করব। কোনো কিছু যখন ড্রয়িং করব ইচ্ছা মতো করে, তখন আমাদের ক্লাসিক ব্রাশ টুলটা ইউজ করতে হবে। প্রপার্টিসটা যাচ্ছে আবার, এখান থেকে আমি স্ট্রোকের সাইজটা একটু বড় করে নিচ্ছি, যে ব্রাশের সাইজটা কতটুকু হবে আর কি। ধরুন আমি এখান থেকে সিলেক্ট করে আগে ডিলিট করে দিচ্ছি। এরপর আমি এখানে লিখলাম ধরুন AWAL, জাস্ট এখানে কিন্তু আছে। আমি যদি টাইমলাইনটা একটু বাড়াই, এখানে কিন্তু কোনো ফ্রেম নাই। আমি যদি এখান থেকে একটা ফ্রেম নিয়ে আসি, ফ্রেম কীগুলো কিন্তু আপনার পরে দেখতে পাবেন আবার, ঠিক আছে। এখানে কিন্তু এখন দেখার কোনো দরকার নাই। আমি একেবারে এই পর্যন্ত বা এক সেকেন্ড পর্যন্ত ফ্রেম নিয়ে আসি, এই পর্যন্ত ফ্রেম নিয়ে আসলাম। তো দেখেন এখান থেকে কিন্তু সবগুলোতে আমাদের এটা আছে, তাই না। আবার মনে করেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখানে একটা কি ফ্রেম অ্যাড করে নিচ্ছি। কি ফ্রেম অ্যাড করার পরে এখানে একটা পরিবর্তন আনবো। ধরেন আমি এখান থেকে এই ড্রয়িংটা এখানে দিয়ে দিচ্ছি, এই কি ফ্রেমে এই ড্রয়িংটা দিলাম। তাহলে দেখেন কী হবে, আমি যখন সামনে যাব তখন দেখেন এই পর্যন্ত কিন্তু যে 15 ফ্রেম পর্যন্ত কিন্তু আমাদের এটাই থাকতেছে, কিন্তু যখন 15 ফ্রেম পার হয়ে যাবে তখন কিন্তু এই রাউন্ডটা আসতেছে, ঠিক আছে। এই রাউন্ডটা পরে আসবে। তো এটা আমি নেক্সট ক্লাসে ফ্রেম কি ফ্রেম কি টাইমলাইনের A to Z আমি তখন আলোচনা করব। আজকে শুধু টুলসগুলো নিয়ে একটু আলোচনা করি। তো অলরেডি কিন্তু ভিডিওটা আমার মনে হয় যে অনেকটা বড় হয়ে গেছে, আধা ঘন্টা পার হয়ে গেছে। আমি আর বেশি বড় করব না, আর কয়েকটা টুলসের কাজ আজকে দেখাবো, তারপর কিন্তু ক্লাসটা ক্লোজ করে দিব। তো এখানে যেটা আছে আমাদের নর্মালি ক্লাসিক ব্রাশ টুল, এটা আপনি নিজের মতো করে ব্রাশটাকে সেটিংস করে নিয়ে এখান থেকে আমি এটাকে নিজের মতো করে ব্রাশের সাইজ ছোটো বড়ো করে ড্র করে নিতে পারবেন এখান থেকে নর্মালি। এখানে কিন্তু তেমন কিছু নেই বোঝানোর, যখন প্র্যাকটিক্যালি কাজ করো তখন মূলত বিষয়গুলো বুঝতে পারো। শুধু আজকে প্রাথমিক ধারণা রাখেন যে কোন টুল দিয়ে কী কাজ করতে হয় আর কোন টুল দিয়ে কী কাজ না করতে হয়, ওকে। এরপর যেটা দেওয়া আছে এরেজার টুল। এরেজার টুল মানে তো বুঝতেছেন কোনো কিছু মুছে ফেলার জন্য আমরা ব্যবহার করি। ধরেন আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পরে দেখেন এবার কিন্তু স্টকটা এখানে আলাদা আসছে। কারণ কি, আমরা যদি এখানে স্টকের একটা স্টাইল সিলেক্ট করে দিয়েছিলাম, যদি আমি এটা সিলেক্ট করে দিই তাহলে এই স্টাইলটা আসবে আবার এখানে দেখেন। এরপর যদি আমি ইরেজার টুলে ক্লিক করি, এটা আমি যেদিক দিয়ে মুছবো এটা সুন্দরভাবে মুছা যাবে, মানে কেটে ফেলার অংশ বা মুছে ফেলার অংশ এটা আপনি এখান থেকে সুন্দরভাবে করতে পারবেন, ঠিক আছে। এই যে এইভাবে চলে যাবে। যেমন এটা মাঝখান দিয়ে করলাম, মাঝখান দিয়ে আলাদা হয়ে গেছে। যতটুকু আপনি আলাদা করবেন ততটুকু আলাদা করতে পারবেন এবং পুরোটা আপনি এখান থেকে মুছে ফেলতে পারবেন। বুঝতে পারছেন, এটা হচ্ছে ইরেজারের কাজ। আর এখান থেকে তো দেখালাম এটা রেক্টেঙ্গেল টুলের কাজ কি। রেক্টেঙ্গেল টুলের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের রেক্টেঙ্গেল তৈরি করার জন্য। নর্মালি রেক্টেঙ্গেল, বর্গাকৃতি, তারপর হচ্ছে মানে যে কোনো শেপ এখান থেকে আপনি ড্র করে নিতে পারবেন। তারপর হচ্ছে রেক্টেঙ্গেল পারমিট টুল, এটাতে ক্লিক করলে এটা তো আমরা আগের মতো আর কি ডাইরেক্ট পাঁচ সহ ড্র করে নিতে পারবো। এটা হচ্ছে জিওমেট্রিক শেপ, এগুলোকে বলা হয় জিওমেট্রিক শেপ। এখানে যতগুলো শেপ দেখতে পাচ্ছেন এই জিওমেট্রিক শেপগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। আর পলিগন টুল নিয়ে যেটা ক্লিক করি কোনো কিছু আসবে না, ড্র করতে হবে। ড্র করলে আপনি এখান থেকে নিতে পারবেন, ওকে। এইভাবে ক্লিক করলে নর্মালি এটাতে আসে না। তো এখানে আমাদের গেলাম জিওমেট্রিক শেপ, এখানে তেমন কিছু বোঝানোর নাই। এরপরে যেটা দেওয়া আছে এখানে হচ্ছে লাইন টুল। লাইন টুলে ক্লিক করলে আপনারা নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে লাইন নিতে পারেন। শিপ বাটন ধরে যদি নর্মাল ড্র করেন তাহলে নির্দিষ্ট একটা লাইন নিতে পারবেন। তাহলে আমি সোজা নিব, সোজা উপর থেকে নিচে নিলে সোজা সোজা আসবে। নর্মাল লাইন টুলের কাজ হচ্ছে এটা। এরপর যেটা দেওয়া আছে পেন্সিল টুল। পেন্সিল টুলের কাজটা আপনারা বুঝেন, যেমন রুলার দিয়ে আমরা নিজের ইচ্ছা মতো কোনো কিছু লিখতে পারি, ঠিক একরকম পেন্সিল টুল দিয়ে আপনি কোনো কিছু নিজের ইচ্ছা মতো করে এখানে পেন্সিল আর্ট করতে পারবেন আর কি। এটা হচ্ছে ক্যারেক্টারে যখন আমরা কাজ করবো সাইজটা একটু ছোটো করে নিই, ধরেন 16 করে নিলাম সাইজটাকে। এখন যদি কোনো কিছু ড্র করি কালারটা একটু চেঞ্জ করে দিই এখান থেকে, ধরেন আমি এখান থেকে এই গ্রে কালারটা দিচ্ছি। এখন যদি ড্র করি কিছু, এই যে দেখেন ওইভাবে কিন্তু আসতেছে। এখানে গেলাম, এখানে আসলাম, তারপরে এখান থেকে ধর একটা সিগনেচারের মধ্যে দিলাম, ওইটার মধ্যে চলে আসবে, ওকে। নর্মালি এখানে কোনো বিষয় নাই। পেন্সিল টুল আমার লাইন টুল। তো আমি আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, এখানে আরও কয়েকটা টুল আছে, এগুলো হয়তো আলোচনা করে দিলে ভালো হইতো। আজকে আর দিচ্ছি না, কারণ অনেকগুলো বিষয় এখানে আলোচনা করে দিচ্ছে। যারা একেবারে বেসিক লেভেলে রয়েছেন তারা যেন জিনিসগুলো হাতে কলমে ভালোভাবে শিখতে পারেন, সেজন্য আমি আর বাড়াচ্ছি না। আপনারা যেটুকু দেখালাম এটুকু ভালো করে প্র্যাকটিস করেন। দেন নেক্সট ক্লাসে আমরা বাকি যে টুলগুলো রয়েছে পেন টুল থেকে শুরু করে নিচের সব টুলসগুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি টাইমলাইনের ভিতরে যা যা আছে টাইমলাইনে A to Z আমরা আলোচনা করার চেষ্টা করব, যাতে আমরা সব বিষয়গুলো খুঁটিনাটি স্টেপ বাই স্টেপ শিখতে পারি। তবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা ভিডিওটা শুরু থেকে এখন পর্যন্ত কমপ্লিট করেছেন, আপনাদের অনুভূতিগুলো অবশ্যই আমাকে কমেন্টে একটু জানাবেন, যাতে আমি উৎসাহ পাই আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও তৈরি করার। আর এই ভিডিওটা যত দ্রুত আপনারা 200 লাইক এবং 200 কমেন্ট কমপ্লিট করবেন তত দ্রুত কিন্তু আমি পরবর্তী পার্টগুলো আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।